আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নীলগিরি বান্দরবন থেকে। আপনারা জানেন যে আমি অতি সম্প্রতি দেশে এসেছি সুদীর্ঘ 14 বছর পর, এবং দেশে আসতে এত দেরি হবার পিছনের যে কারণ সেটি নিশ্চয়ই আপনারা জানেন। স্বৈরাচার শেখ হাসিনার কারণে বা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সত্য কথাগুলি তুলে ধরার জন্যে, বা স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিজম, তার অপশাসন, দুর্নীতি, লুটপাট সব মিলিয়ে এক ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা স্বৈরাচার শেখ হাসিনা কায়েম করেছিল। তার সেই ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলার কারণে, লেখনির কারণে প্রায় 14 বছর দেশে আসতে পারিনি। তো যাই হোক, দেশে আসার পর আমি জানেন যে বিভিন্ন জায়গায় সফর করার চেষ্টা করছি, যদিও সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না, প্রচণ্ড গরম। আর যেহেতু ফ্যামিলি সহ এসছি, যে কারণে একা একা সফরটা খুব একটা ভালো লাগে না, ওরা সাথে থাকলেই ভালো লাগে। তো আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, জায়গাটির নাম হচ্ছে নীলগিরি বান্দরবন। একেবারে বলতে পারেন যে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আমি অবস্থান করছি। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের নিচু অংশ কিছুটা হলেও দেখা যাচ্ছে। এইটা খুব সুন্দরভাবে তারা পর্যটকদের জন্য সাজিয়ে গুছিয়ে রেখেছেন, যেটি আমার কাছে ভালোই লেগেছে। আমার জীবনের প্রথম এখানে আসা, যদিও একজন বাংলাদেশি হিসাবে আরও আগেই আসা উচিত ছিল, হ্যাঁ, সেটা আর আসা হয়নি। আমি যদি এই সাইডে আপনাদেরকে কিছুটা দেখাই, এই যে এখান থেকেই পাহাড়ের নিচু অংশটা আরও ভালোভাবে দেখা যায়। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, ধোঁয়া ধোঁয়া লাগে, সবই পাহাড়, আসলে সবই পাহাড়। বাট আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, পাহাড়ের এই চূড়া থেকে নিচের যে পাহাড়গুলি দেখা যায়, এটা অনেক নিচে। এই পাহাড়, নিচের পাহাড়গুলি অনেক নিচে, আমি অনেক উপরে আছি। আপনারা জানেন যে এখানে ভ্রমণ পিপাসু অনেকেই এসছেন, কেউ প্রবাসে থাকেন, আবার কেউ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে থাকেন, অনেকেই এখানে ভ্রমণের জন্য এসছেন। তো এরকম অনেককেই হয়তো আমার পিছনে দেখতে পাবেন। এখানে আমার সফর সঙ্গী যারা আছেন, আমার শ্বশুরবাড়ির লোকজন, এই যে দেখতে পাচ্ছেন আমার একমাত্র ভাইরা কামাল। হ্যাঁ, বলো কামাল, তোমার অনুভূতি? বান্দরবনে কি একবারই এসছো না এর আগেও এসেছিলে? বান্দরবনে এর আগে আসছি, কিন্তু এখানে আসি নাই। ওই সাইড থেকে মেঘালয় থেকে ওই সাইড ব্যাকে চলে গেছি, এই প্রথমে এখানে আসলাম। তো এখানকার যে অনুভূতি, আগে এখানে না আসলে বুঝতে পারতাম না। আসলে ওটা দেখার মতো জায়গা। বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে, না না দেখলে, না আসলে বোঝা যাবে না। রাইট। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে তিনি এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন বিভিন্ন নিদর্শনের মাধ্যমে, আর এই নিদর্শনগুলি ঘুরে ঘুরে দেখার কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো তারই ধারাবাহিকতায় আমাদের এই আশা। সময় আমাদের হাতে কম, আমাদেরকে আবার ফিরে যেতে হবে হোটেলে, কারণ আমরা এই নীলগিরিতে আসার পথে একটি বাস টার্মিনাল
দেখেছি যেখানে অনেক বাস পার্কিং করা, আমাদের মতো যারা গাড়ি নিয়ে এসেছেন অনেকেই সেখানে পার্কিং করে এসেছেন, কারণ ওই বাস টার্মিনাল থেকে এই নীলগিরি পর্যন্ত সম্ভবত 45 কিংবা 50 কিলোমিটার দূরত্ব। এই অংশটা আবার আঁকা বাঁকা, পাহাড়িয়া রাস্তা। পাহাড়ে কখনো উপরে উঠে যাচ্ছি আবার কখনো নিচে নেমে যাচ্ছি। সুতরাং ওদের যে নির্ধারিত গাড়িগুলো আছে, যে গাড়িগুলো পাহাড়ের এই আঁকা বাঁকা রাস্তায় সহজে চলতে পারে এবং উঁচু রাস্তায় উঠতে পারে, তো এমন গাড়ি ভাড়া করে আমরা এখানে এসেছি। আমাদের আসতে একটু সময়ও লেগেছে, আবার ওই গাড়িতে আমাদেরকে ব্যাক করতে হবে। তো সব মিলিয়ে একটু ঘুরি, একটু দেখি, আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদেরকেও দেখানোই উদ্দেশ্য, তাছাড়া তেমন কিছু না। আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে পিছনে ধোঁয়া ধোঁয়া লাগে, মনে হতে পারে যে এটি মেঘ, আসলে ওটা হচ্ছে পাহাড়ের একেবারে পাদদেশে নিচের অংশ, সেখানেও বেশ কিছু পাহাড় রয়েছে। তো সব মিলিয়ে জাস্ট আপনাদেরকে কিছুটা দেখানোই হচ্ছে আমার উদ্দেশ্য। তো আমরা আরও একটু নিচে ওখানে যাব কি না? হ্যাঁ হ্যাঁ না সালেহ, আচ্ছা মনে হয় আগে বুকিং দিতে হয়। এই যে সাবিতা আসো, হ্যাঁ মেয়েটা পড়বে তো। হ্যাঁ, ওকে সাথে কেউ ধরো। এই যে আমার কলিজার টুকরা 3 সন্তান, 2 ছেলে 1 মেয়ে, আপনারা অনেকেই জানেন। সালেহ, ডু ইউ নো দ্য প্লেস নেম ইজ? নো, নীলগিরি, নীলগিরি, বান্দরবান। How do you feel it to visit in here all over Bangladesh? গরম গরম, আসলেই প্রচন্ড গরম। কেউ একজন ধরো মনিকে, বুড়ি স্যান্ডেল পরে আছে, বুড়ি নামতে পারবে না। কেউ একজন ধরো, এখন ওখানে একটু ওই জায়গায় যাব না? হ্যাঁ, দর্শক আমরা হেলিপোর্ট বলতে পারি এটাকে, অর্থাৎ হেলিকপ্টার যেখানে নামে, হয়তো আমাদের রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বা কর্মকর্তা যখন এখানে ভিজিটে আসেন, এমন কেউ হয়তো এখানে আসতে পারেন, বা ধনাঢ্য কেউ যদি এখানে আসেন, কিংবা আমার মতো ছোটোখাটো মানুষও যদি কারোর শখ লাগে যে আমি আর এত কষ্ট করে গাড়িতে এখানে যাব না, একটা হেলিকপ্টার ভাড়া করে এরপরে আসি, তো এমন কেউ এখানে আসতে পারে। হেলিকপ্টারের ভাড়া কত হতে পারে, যদি কেউ চট্টগ্রাম কিংবা বান্দরবন কিংবা কক্সবাজার বা অন্যান্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কেউ যদি আসতে চায়, আমি জানি না ভাড়া কেমন, হয়তো 50-60 হাজার বা 1 লক্ষ টাকা হতে পারে। এটা এখন বাংলাদেশিদের জন্য খুব বেশি টাকা না। এনিওয়ে, তো ওই জায়গাটাতে আমি যাচ্ছি। তো আসার পথে আমি কিছু অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করলাম। যে ড্রাইভার আমার পাশে বসা ছিল তার সাথে কথাবার্তা বলছিলাম যে এই পাহাড়ে বিভিন্ন ধরনের চাষাবাদও করে পাহাড়ে যারা বসবাস করেন। আমি যতদূর দেখেছি যে বিভিন্ন মোড়ে আপনার কিছু দোকানপাট আছে, কিছু কৃষিজীবী মানুষ আছে। তাদের চেহারাটা চাকমা, চাইনিজদের মতো মনে হলো আমার কাছে, দেখতে চাইনিজদের মতো। তো এরাই হচ্ছে উপজাতি, এদেরই মূলত বসবাস এই পাহাড়ে, এই নীলগিরির আশপাশের যে অঞ্চল, এই অঞ্চলে পাহাড়ি বা যাই বলেন উপজাতিরা বসবাস করে। তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে পাহাড়ে যে জায়গা জমিন দেখতে পাচ্ছি উঁচু নিচু, এই জমিনগুলোর মালিক কি আসলে এই পাহাড়ে যারা বসবাস করে তারা নাকি সরকার? উনি বললেন যে কিছু প্রাইভেট মালিকও আছে, অর্থাৎ এলাকার মানুষ, আবার কিছু সরকারও মালিক, সব মিলিয়ে এই পাহাড়। যাই হোক,
পাহাড়ে ঘোরাঘুরি করার অভ্যাস আমার খুব একটা নেই, যদিও মক্কা সফরে ঐতিহাসিক যে পাহাড়গুলো আছে সেখানে আমি সফর করেছি, বাট মক্কা মদিনার বা সৌদি আরবের পাহাড়গুলি তো আসলে অধিকাংশ ক্ষেত্রেই পাথরের, কিন্তু আমাদের দেশের পাহাড়গুলি মূলত মাটির। তো আমি এই হেলিপোর্টে আসলাম, এখান থেকে নিচের পাহাড়গুলি আরও হয়তো ভালো দেখা যাবে, জানি না কতটুকু ভালো দেখা যাবে। আমার পিছনে একেবারে ধোঁয়া ধোঁয়া লাগে। এখান থেকে আবার পাহাড়ের এই অংশ আপনার কিছুটা বোঝা যায়, কিছুটা দেখা যায়, আমার ধারণা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। এই অংশ মোটামুটি কিছুটা বোঝা যাচ্ছে আর কি। তো এটি পাহাড়ের সর্বোচ্চ চূড়া বলতে পারি। এখানে কেউ যদি হেলিকপ্টার নিয়ে আসে তাহলে তারা এখানেই হেলিকপ্টার থেকে নেমে তাদের যে দেখা করা বিভিন্ন কিছু দেখা, এখান থেকেও পিছনের অংশ মোটামুটি ভালোই দেখা যায়। তো যাই হোক, সব মিলিয়ে তো এখানে আসার আরও কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটি হলো যে এখানকার যারা ড্রাইভার, মানে যে প্রাইভেট কার যারা চালান কিংবা বাস যারা চালান, ড্রাইভাররা আমার কাছে মনে হলো যে আমাদের যুক্তরাষ্ট্রের ড্রাইভার, আমরা যারা যুক্তরাষ্ট্রে থাকি বা ইউরোপ আমেরিকায় থাকি তাদের থেকে সাহসী। কারণ হচ্ছে যে রাস্তাগুলো খুবই সরু, মানে ওয়াইড রাস্তা না। আর আমি আপনাদেরকে আগেই বলেছি যে ইউরোপ আমেরিকার ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশন যে আইন কানুন আছে, এই আইন কানুনগুলোর বলা যায় 90-95% মেনে চলে ড্রাইভাররা। কিন্তু আমি দেখলাম যে আমাদের দেশীয় ড্রাইভাররা, মানে আমি জানি না বাংলাদেশের ড্রাইভিং রুলস অ্যান্ড রেগুলেশন কতটুকু আছে আর কতটুকু পালন করা হয় সেটা তো আমি নিজেই দেখতে পাচ্ছি। তারা খুবই সাহসী এবং সরু রাস্তায় যেভাবে তারা ড্রাইভ করে, আমি মাঝে মধ্যে আমার বুক কেঁপে ওঠে। তো এই ড্রাইভার যিনি আমাদেরকে এই পাহাড়ের চূড়ায় নিয়ে এসছেন, আমার কাছে মনে হলো অন্যান্য ড্রাইভারদের থেকে উনার সাহসটা আরও বেশি। কারণ আঁকা বাঁকা রাস্তা এবং উঁচু নিচু রাস্তা, মানে একেবার সোজা রাস্তায়, ভালো রাস্তায় বাংলাদেশের অন্যান্য ড্রাইভাররা যেভাবে ড্রাইভিং করে, ঠিক উনি সেভাবেই ড্রাইভ করে এসছেন। মানে আমার কাছে মনে হচ্ছে খুব সাহসী। এরকম হয়তো এখানে যারা ড্রাইভ করে তারা সবাই এরকম সাহসী হয়তো। এনিওয়ে, পাশাপাশি আর একটা বিষয় বলা যায় ভালোই লেগেছে। আমি যখন এখানে আসি তখন যুক্তরাষ্ট্রের আমার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব যারা আছেন তারা আমাকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে বলেছেন। আবার এক বাংলায় বলতে পারেন যে আমাকে ভয়ও দেখিয়েছেন। তো সব মিলিয়ে আমি এখানকার যারা আমার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আছেন তারা বললেন যে না ভাই, আগের তুলনায় এখন বেশ সিকিউর এরিয়া, আপনি যেতে পারেন। এবং যে ড্রাইভারকে আমি আমাদের অঞ্চল থেকে নিয়ে এসেছি ও দেখলাম খুব অভিজ্ঞ, কারণ এইরকম বড় বড় ট্যুরে ও খুব যায়। তো ওরও কিছু অভিজ্ঞতা আমি নেওয়ার চেষ্টা করলাম। সব মিলিয়ে দেখলাম যে আসলেই এই কথাটাই সঠিক। আমরা প্রথমে ঢোকার সময় আমাদেরকে বেশ চেক করা হয়েছে। তারা যে ভয়টা আমি লক্ষ্য করলাম যে সিকিউরিটি দায়িত্বে পুলিশ আছেন, বিজিবি আছে, আমাদের আর্মি আছেন। তো তাদের জিজ্ঞাসা হচ্ছে যে আপনাদের গাড়িতে ফরেনার কেউ আছেন কিনা, বিদেশি কেউ আছেন কিনা। এবং পাশাপাশি এক কথায় তারা এভাবেই জিজ্ঞাসা করেন যে বিদেশে থাকেন এমন কেউ আছেন কিনা। তো সেক্ষেত্রে তারা শনাক্ত করার চেষ্টা করে যে বিদেশে থাকলেও আমাদের দেশি কিনা। এটা আমি দেখলাম খুবই তারা মানে জিজ্ঞাসাবাদ করে এই কারণে যে হয়তো বাইরের কান্ট্রির কেউ এসে এখানে কোনো ষড়যন্ত্র করতে পারে, এই কারণেই হয়তো করে থাকতে পারে। তো
এমনিভাবে 2 জায়গায় আমাদেরকে আটকানো হয়েছে এবং আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমার কাছে অবশ্য আমার বাংলাদেশি পরিচয়পত্র, যেটা বলতে গেলে এনআইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন, এটা তারা চেয়েছিল। আমি আসলে কোনো কিছুই বহন করি নাই। তো আমি আবার জিজ্ঞাসা করলাম যে আমাকে চিনেন কিনা। তো বলছে পরিচিত পরিচিত লাগে। তো আমি বললাম যে সোশ্যাল মিডিয়ায় আমার কিছুটা অ্যাক্টিভিটি আছে। তো তখন অনেকেই চিনেছেন, আবার অনেকেই চিনতে পারেননি। তো যাই হোক, আমার সফর সঙ্গী আমার শ্বশুরবাড়ির লোকজন তারা ছিলেন। সব মিলিয়ে যাই হোক, কিছু জিজ্ঞাসাবাদ করেছে, এটা আমি খারাপ দিক দেখছি না, বলবো যেটা ভালো দিক। এই জিজ্ঞাসাবাদ করা দরকার আমাদের দেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের নিরাপত্তার স্বার্থে এবং আমাদেরও নিরাপত্তার স্বার্থে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো সব মিলিয়ে দর্শক, এই ছিল আমার নীলগিরি বান্দরবনের অভিজ্ঞতা এবং খুব ভালো লেগেছে। রাস্তাঘাটগুলো মোটামুটি ঠিক আছে, কোনো কোনো জায়গায় ভাঙাচোরা আছে, বাট বেশ পরিষ্কার পরিপাটি পরিবেশ এখানে। তো ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।